হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং সিজন 2 এর এপিসোড 2। এপিসোড শুরু হয় এমন একটা দৃশ্য দিয়ে যেখানে দেখা যায় যে ইগ্রিস ইতিমধ্যেই সমস্ত ভাল্লুককে মেরে ফেলেছে, যেখানে জিনভো কিছু না করে শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল। যখন সব ভাল্লুক মরে মাটিতে পড়ে থাকে তখন জিনভো বলে অ্যারাইজ, আর তখনই একটা অসাধারণ মুহূর্ত আসে। আমরা দেখতে পাই যে সমস্ত ভাল্লুকের শ্যাডো উঠে দাঁড়াচ্ছে এবং তারা জিনভোর শ্যাডো আর্মির অংশ হয়ে যাচ্ছে। এভাবেই জিনভোর আর্মি আরও বড় হতে থাকে এবং কেউ তাকে থামাতে পারে না। এরপরেই আমরা গেটের বাইরের একটা দৃশ্য দেখতে পাই। সেখানে দেখা যায় যে হান্টার ডংসু কথা বলছে তার ম্যানেজার এবং বেকের সঙ্গে। সেখানে জিনচুলু দাঁড়িয়েছিল। তখন ডংসু প্রশ্ন করে, ভাই কতক্ষণ হয়েছে এই গেটটা খোলা হয়েছে? ম্যানেজার জানায় যে প্রায় 3 ঘন্টা হয়েছে, কিন্তু ভিতরের হিসাবে প্রায় 3-4 দিন কেটে গেছে। ভেতরের আবহাওয়া খুবই কঠিন হয়ে উঠেছে। যা দেখে ডংসো বলে, তাহলে আর আমার চাপ নিয়ে লাভ নেই, জিনভো নিশ্চয়ই ভিতরে মারা গেছে। সে চলে যেতে চায়, কিন্তু তখনই তার মনে সন্দেহ জাগে। সে ম্যানেজারকে জিজ্ঞাসা করে, যখন এটা ছিল হোয়াইট টাইগার গিল্ডের ডানজন, তখন জিনভো কেন গেল ভিতরে? ও তো হোয়াইট টাইগার গিল্ডের মেম্বার নয়। ম্যানেজার জানায় যে ও আমার বন্ধু ছিল, তাই আমি ওকে যেতে দিয়েছিলাম। কিন্তু ডংসো সন্দেহ করতে থাকে। ম্যানেজারকে ধরে সে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই বেক দেখে যে তার গিল্ডের সদস্যের উপরে হাত তোলা হচ্ছে। সে সামনে আসে এবং নিজেকে হোয়াইট টাইগারে রূপান্তর করে। আর এখনই আমরা জানতে পারি যে এই গিল্ডের নাম হোয়াইট টাইগার গিল্ড কেন। যাই হোক, এখন হান্টার বেক বলে, তুই ওকে ছেড়ে দে। যেটা শুনে ডংসো বলে, কে তুই? তুই আমার কি করে নিবি? এই বলে ডংসু ওই ম্যানেজারকে দূরে ফেলে দেয়, আর তারপরে তারা একে অপরকে মারতেই যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই ডানজনের ভেতরের দৃশ্য, যেখানে ঠান্ডা খুবই বেশি ছিল। আর এ র্যাঙ্কের হান্টার কিম সেটা ভালোই অনুভব করতে পারছিল। কিন্তু তবুও সে বলে, আমার কাছে যতক্ষণ আমার সব অস্ত্র রয়েছে আমি মরে যাব না এখানে। আর তখনই তার নজরে পড়ে কিছু মরা ভাল্লুকের দেহ, যেটা দেখে সে চমকে যায় আর ভাবতে থাকে, ওই ই র্যাঙ্কের হান্টার এরকম কি করে করতে পারে। আবার পর মুহূর্তেই সে ভাবে, না না, এই ভাল্লুকগুলোকে নিশ্চয়ই ওই মনস্টারগুলোই মেরেছিল, যারা এর আগে আমাকেও মারার চেষ্টা করেছিল। যাই হোক, কিম এখন সেখান থেকেও পালিয়ে যায়। এদিকে বাইরে ডংসু এবং বেকের মধ্যে একটা ফাইট শুরু হতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই চুল এসেই দুজনের হাতই ধরে ফেলে। আর তারপরে সে বলে, যদি তোমরা তোমাদের হাত না আটকাতে তাহলে আমার হাত এতক্ষণে ভেঙে যেত। আমরা বুঝতে পারি বেক আর ডংসো কেউই নিজের পুরো পাওয়ার ব্যবহার করে একে অপরকে অ্যাটাক করেনি। আর চুল এখন সবাইকে বলে, তোমরা কি সত্যি লড়তে চাও? আর একই সঙ্গে সে ডংসোকেও বোঝাতে থাকে, তোমার ভাইকে এখানে জিনভো মারেনি, বরং ডানজনের ভেতরকার বিস্টটা মেরেছিল। আমরা এটা ভেরিফাইও করেছি। কিন্তু ডংসো উত্তর দেয়, তুমি মিথ্যে বলছো। আমি জানি, আর এটা আমার জন্য একটা অজুহাত যে আমি তাকে মারতে চাই। তো বলো তোমরা কি করতে পারো? তোমরা কি আমাকে আটকে নেবে? ঠিক এই সময় ডংসো একটা মেসেজ পায়, আর মেসেজ দেখেই সে বলে, বেঁচে গেল এবার, কোনো ব্যাপার না, পরের বার আমি ওকে মেরেই ফেলবো। এই বলেই ডংসো চলে যায়। ম্যানেজার তখন বলে, আমি জানি জিনভোর শক্তি কেমন, আমি নিশ্চিত সে ওখান থেকে জীবিত ফিরে আসবেই। এরপরে আবার দৃশ্য পরিবর্তন হয়। এবার আমরা দেখি ডানজনের ভেতরের দৃশ্য। সেখানে কিম ভীষণ হতবাক হয়ে পড়ে। সে দেখে যে এতজন লোক এখানে জীবিত আছে, ক্যাম্প করে খাচ্ছে দাচ্ছে, আবার পার্টিও করছে, আর আমার পুরো টিম এখানে মারা পড়ে গেছে। কিম রেগে গিয়ে এগিয়ে যায় তাদের মারার জন্য। সে চেঁচিয়ে বলে, তোমাদের কাছে গিয়ার আছে, খাবার আছে, আর আমরা এখানে মরছি। এই সময় হান্টার পার্ক নামের একটা মেয়ে কিমকে থামানোর চেষ্টা করে, কিন্তু কিম সন্দেহ করতে শুরু করে। সে ভাবে হয়তো এই পার্ক নামের মেয়েটাই বাকিদেরকে বাঁচিয়েছে এবং বাকি বিস্টদেরও মেরেছে। তাই এখন কিম রেগে গিয়ে বলে, এখন তোমাদের মরতেই হবে। সে তাদের আক্রমণ করতে চায়। ঠিক তখনই সেখানে চলে আসে সাং জিনভো। সে এক চড়ে কিমকে অজ্ঞান করে ফেলে। জিনভো ঘটনাস্থলে পৌঁছেই বলে, তোমরা তো এখানে একা আসোনি, তোমার পুরো দলও এখানে আছে, তাদেরকে সামনে নিয়ে এসো। আর আমরা বুঝতে পারি যে জিনভো এটা কাদের উদ্দেশ্য করে বলছে। সেটা হলো সেখানকার আইস এলফ। তার লুকিয়ে থাকা দলটা তখন সামনে আসে, আর আমরা তখন সেই দলের লিডারকেও দেখতে পাই, যার নাম হলো বারুকা। বারুকা জিনভোকে দেখে বলে, অবশেষে এমন একজনকে পেলাম যে আমার জন্য সত্যি কার্যকর প্রতিপক্ষ। পাশে দাঁড়ানো পার্ক জিনভোকে জিজ্ঞাসা করে, তুমি কি ওদের কথা বুঝতে পারছো? জিনভো উত্তরে বলে, হ্যাঁ আমি তো বুঝতে পারছি।
আর তখনই সে এটাও বুঝতে পারে যে সিস্টেম থেকে তাকে একটা অনুবাদক দেওয়া হয়েছে। সে এখন সমস্ত বিস্টদের কথাও বুঝতে পারছে। জিনভো এখন এটাও ভাবে যে তাদের হান্টারদের সংখ্যা অনেক কম এবং এলফরা সংখ্যায় অনেক বেশি। তাই জিনভো সিদ্ধান্ত নেয় তাকে তার সমস্ত শক্তি এই লড়াইয়ে ব্যবহার করতে হবে। এরই মধ্যে বারুকা বলে, এই মানুষদের মধ্যে একজন ভালো যোদ্ধা আছে যে আমার সঙ্গে লড়াই করতে পারবে, আমি তাকে চ্যালেঞ্জ করতে চাই। বারুকা যখন কথা বলা শেষ করে, জিনভো তখনই একটা আইস এলফের ঘাড়ে এক আঘাতে তার মাথাটা কেটে ফেলে এবং আবার নিজের জায়গায় ফিরে আসে। এটা ছিল অত্যন্তই চমকপ্রদ মুহূর্ত। এছাড়াও জিনভো বারাকার ঘোড়াকেও হত্যা করে। বারাকা এতে অত্যন্ত মুগ্ধ হয়। বারাকা জিনভোকে একটা প্রস্তাব দেয়, শোনো, আমি স্বীকার করি যে তুমি একজন শক্তিশালী যোদ্ধা, তাই আমি তোমাকে একটা অফার দিচ্ছি। তুমি যদি তোমার দলের লোকদের আমাকে সমর্পণ করো তবে আমি তোমাকে যেতে দেব। জিনভো জবাবে বলে, আগে বলো তুমি কে আর আমাদের সঙ্গে লড়তেই বা চাও কেন? বারাকা উত্তর দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই সিস্টেম থেকে একটা ত্রুটি দেখা যায়, যার ফলে তার কথা শেষ হতে পারে না। জিনভো বুঝতে পারে যে এই সিস্টেমের সঙ্গে বারাকার কোনো যোগাযোগ তো রয়েছেই। বারাকা তখন জিনভোকে আবার প্রস্তাব দেয়, তুমি কি এই প্রস্তাবে রাজি? জিনভো সাফ জানিয়ে দেয়, না। বারাকা বলে, তুমি কি বোকা? তোমার দলে তো কেউই নেই, আর সংখ্যায় তো আমরা তোমাদের থেকে অনেক বেশি। তখন জিনভো হাসতে হাসতে বলে, সত্যি? তোমার কি তাই মনে হয়? আর এই কথার সঙ্গে সঙ্গেই তার শ্যাডো আর্মিরা বেরিয়ে আসে। এটা ছিল একেবারে দুর্ধর্ষ এবং অসাধারণ দৃশ্য। বারুকা তখন বলে, তুমি কি সত্যিই আমাদের সঙ্গে মৃত্যুর লড়াই খেলতে চাও? জিনভো জবাব দেয়, তোমার কাছে যা মৃত্যুর সংগ্রাম, আমার কাছে সেটা কিছুই না। এরপরেই তাদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। জিনভোর শ্যাডো আর্মি এবং বারাকার সেনারা একে অপরের সঙ্গে লড়তে থাকে। এই দৃশ্য দেখে হান্টার পার্কের মনে প্রশ্ন জাগে, এগুলো কি সত্যিই জিনভোর শ্যাডো আর্মি? এর মানে কি সে এতটাই ক্ষমতাবান? যুদ্ধের মাঝখানে এলফরা তাদের আক্রমণ করার জন্য এগিয়ে আসে, কিন্তু ঠিক সময় মতো জিনভো এসে তাদেরকে রক্ষা করে। তবুও জিনভোর মনে সন্দেহ জাগে। সে ভাবে, আমার সোলজারদের জন্য আমার এমপি শেষ হয়ে যাচ্ছে, আর এলফদের নেতা বারাকা তো আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এরপর জিনভো এবং বারাকার মধ্যে সরাসরি লড়াই শুরু হয়। যুদ্ধের মাঝখানে বারাকা নিজের পরিচয় দেয়, সে তার নাম বলে এবং জিনভোরও নাম জানতে চায়। তখনই জিনভো মনে মনে ভাবে, বারাকা এতটাই শক্তিশালী যে আমি ইগ্রিসের সঙ্গে মিলে ওর সঙ্গে যুদ্ধে জিততে পারবো না। এই যুদ্ধের সময় জিনভো তার নতুন স্কিলগুলো ব্যবহার করে, আর আগের মতো শ্যাডো সোলজারদের সঙ্গে সীমাবদ্ধ না থেকে এবার সে নিজেকে আরও উন্নত করে তোলে। যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে জিনভো তার আগুনের উইজার্ডদেরও ব্যবহার করে। তারা বিশাল আগুনের গোলা বারাকার দিকে ছুড়ে মারে, যা বারাকাকে অনেক দূরে ছিটকে ফেলে। সেই বিস্ফোরণের আওয়াজে হান্টার কিম জেগে ওঠে। কিম জেগে উঠেই মনে করতে চেষ্টা করে যে শেষবার সে কার গলা শুনেছিল। এটা তো জিনভোরই গলা ছিল। আর তখনই সে দৌড়ে জিনভোকে আক্রমণ করতে যায়। এই সময় বারাকাও জিনভোর দিকে ছুটে আসে, আর এটা একেবারে মুখোমুখি সংঘর্ষের দৃশ্য। আর এই মুহূর্তে জিনভো তার শ্যাডো ইগ্রিসকে ব্যবহার করে, আর ইগ্রিস ধুলো উড়িয়ে কিমকে বিভ্রান্ত করে। এরপরে জিনভো কিমকে মেরে ফেলে। যখন কিম মারা যায়, জিনভো তার শ্যাডোকে ডেকে তোলে। সে বলে রাইস, আর কিমের শ্যাডো উঠে দাঁড়ায় এবং জিনভো তার নাম দেয় আয়রন। এই নতুন শ্যাডো আয়রন বারাকার সামনে দাঁড়ায় এবং তাকে আক্রমণ করতে প্রস্তুত হয়। এই শ্যাডোকে দেখে বোঝা যায় যে এটা অত্যন্ত শক্তিশালী, যদিও এটি জিনভোর কথা মেনে নিতে একটু অস্বস্তি বোধ করে। এদিকে অন্য হান্টাররা যেমন পার্ক, হান এবং গো গাছের আড়ালে লুকিয়ে এই পুরো দৃশ্যটি দেখে। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলে, আমরা কি স্বপ্ন দেখছি? এই যুদ্ধ কি সত্যিই আমাদের চোখের সামনে ঘটছে? এরপরে আমরা যুদ্ধের আরেকটি দৃশ্য দেখতে পাই। বারাকা তখন একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে কিম, ইগ্রিস এবং জিনভো এই তিনজনকে একসঙ্গে ডেকে পাঠায়। জিনভো বলে, ও, এটা যদি তোমার শর্ত হয় তাহলে ঠিক আছে, আমরা এসে যাচ্ছি। তারপর সে আবার তার শ্যাডো আর্মি নিয়ে সামনে আসে। বারাকার সঙ্গে চলতে থাকা এই তীব্র লড়াইয়ে জিনভো অবাক হয়ে বারাকার শক্তি দেখে। সে বলে, হ্যাঁ, সত্যিই তুমি খুবই শক্তিশালী, কিন্তু তোমার সৈন্যরা অতটাও শক্তিশালী নয়। এরপরে বারাকা লক্ষ্য করে যে তার সমস্ত সৈন্যরা ইতিমধ্যেই মারা গেছে। জিনভো তার চতুর চাল শুরু করে। সে একের পর এক চমকপ্রদ আক্রমণ চালাতে থাকে। প্রথমে সে সর্ড দিয়ে আক্রমণ করে, তারপর সে কিমকে ব্যবহার করে, এরপর আগুনের উইজার্ডদের দিয়ে আক্রমণ চালায়। কিন্তু এর মধ্যেই বারাকা তার সুপার অ্যাটাক ব্যবহার করে। তবে জিনভো তো জিনভোই, সে তার আরেকটা বিশেষ স্কিল ব্যবহার করে তো অদৃশ্যই হয়ে যায়।
তারপর হঠাৎ উপস্থিত হয়ে ছুরি ঢুকিয়ে দেয় বারাকার পেটে। শেষ মুহূর্তে কিম তার হাতুড়ি তোলে এবং এক আঘাতে বারাকাকে শেষ করে। সবাই মিলে বারাকাকে পরাস্ত করতে সক্ষম হয়। তবে কিম তখনও থামে না, সে বারাকার উপরে বারবার আক্রমণ করতে থাকে। এই সময় একটা মজার দৃশ্য দেখা যায়। কিম যখন আক্রমণ চালাতে থাকে, ইগ্রেস তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে চলে যায়। অন্যদিকে আগুনের উইজার্ডরা কিমকে দেখে ভয় পেয়ে যায় এবং তার সঙ্গে টিম বানানোর চেষ্টা করে। এরপরে জিনভো অন্য হান্টারদের কাছে যায় এবং বলে ডানজন শেষ হয়ে গেছে। বাকি হান্টাররা খুবই খুশি হয়, কিন্তু যাওয়ার আগে জিনভো বারাকার মৃতদেহের দিকে তাকায়। ঠিক এই মুহূর্তেই সিন কেটে যায় এবং আমরা ফিরে আসি গেটের বাইরের দৃশ্যে, যেখানে ম্যানেজার বলে ভেতরে তো 1 সপ্তাহ কেটে গেছে, স্যার আপনি কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবেন? বেক উত্তর দেয়, আমি এখানে দাঁড়িয়ে থাকব, আমার হান্টাররা ভেতরে আটকে আছে, তারা বাইরে না এলে আমি চলে যেতে পারবো না। ঠিক তখনই ডানজনের আলো লাল থেকে নীল হয়ে যায় এবং ভিতর থেকে সবাই বেরিয়ে আসে। পার্ক, গো, হান এবং জিনভো ফিরে আসে। বেক জিজ্ঞাসা করে বাকি হান্টাররা কোথায়, কিন্তু মাত্র 4 জনই বেঁচে ফিরে আসে। ম্যানেজার জিনভোকে দেখে খুশি হয়ে বলে আমি জানতাম তুমি ফিরে আসবে। ডানজনের গেটও এই সময় অদৃশ্য হয়ে যায় আর বেক এটা দেখে বলে সমস্ত লো র্যাঙ্ক হান্টাররা শুধু বেঁচে ফিরেছে। জিনভো পাশ দিয়ে চলে যেতে থাকে। সেই সময় বেক তার কাঁধে হাত রেখে বলে আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। জিনভো এই সময় ক্লান্ত গলায় বলে আমি এখন খুবই ক্লান্ত। বেক তখন নিজেকে ট্রান্সফর্ম করে বলে আমি এখানকার ইনচার্জ, তোমাকে আমার কথা শুনতেই হবে, আমি অনুরোধ করছি না, এটা আমার আদেশ। জিনভো এই সময় তাকে হুমকি দিয়ে বলে তুমি কি সত্যি আমার সঙ্গে এরকম করতে চাও? আমি তোমার গিল্ডের 2টো হান্টারকে বাঁচিয়েছি আর তুমি আমাকে ধন্যবাদ না জানিয়ে আমার সঙ্গে এরকম আচরণ করছো। বেক তখন নিজের ভুল বুঝতে পেরে বলে আচ্ছা আমাকে ক্ষমা করো। এরপরে জিনভো চলে যায়। বেক এই সময় হান্টার পার্ককে জিজ্ঞাসা করে এই ছেলেটার মধ্যে আলাদা কি আছে, ও এত পাগলের মতো কেন করছে? পার্ক উত্তর দেয় আমিও জানি না। জিনভো তার গাড়িতে বসে চলে যায় আর বেক ম্যানেজারকে বলে এই ছেলেটাকে না আমার গিল্ডে দরকার, যেভাবেই হোক এটা করতে হবে। অন্যদিকে জিনভো হানকে তার বাড়িতে ছেড়ে দেয়। হান তাকে ধন্যবাদ জানিয়ে বলে আবার না হয় দেখা হবে। আর গাড়ির মধ্যে জিনভো নিজে নিজেই বলে বাহ, এখানে মাত্র কয়েক ঘন্টাই কেটেছে, কিন্তু ভেতরে তো 1 সপ্তাহ পার হয়ে গেছিল। তখনই জিনভোর হাতে বারাকার তলোয়ার দেখা যায় আর আমরা দেখতে পাই ফ্ল্যাশব্যাকের একটা দৃশ্য। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে জিনভো বারাকার শ্যাডো বের করার চেষ্টা করছে অ্যারাইজ বলে, কিন্তু 3 বার চেষ্টা করার পরেও সেটা প্রতিবারই ব্যর্থ হয়। এরপরেই আমরা দেখি জিনভো তার বাড়ি ফিরে আসে। সেখানে তার বোনের সঙ্গে তার দেখা হয়। সে সকালের ব্রেকফাস্ট করে এবং নতুন দিনের শুরু হয়। সকালবেলায় আমরা দেখি জিনভোর পুরনো বন্ধু জিনহোকে। সে বলে চলো আমাদের যেতে হবে। জিনভো জবাব দেয় হ্যাঁ চলো। জিনভো তখনই বলে আমাদের কিন্তু পথে আরও একজনকে তুলতে হবে। এরপরেই আমরা দেখি হান্টার হানকে, যে জিনভোর কাছে আগের ঝামেলার জন্য ক্ষমা চায়। কিন্তু হানের সঙ্গে জিনভোর এই দৃশ্য দেখে জিনহো তো ভেতরে ভেতরে ঈর্ষান্বিত হয়ে পড়ে আর এরপরে ওরা একসঙ্গে যাত্রা শুরু করে। আর এখানে শেষ হয় এপিসোড 2। পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।